বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 26 কামব্যাক কোর্সের এবং এইচএসসি 27-এর যারা হচ্ছে মিশন এ প্লাসের টার্গেট নিয়ে আমাদের প্রতিদিনকার রাত 8টার সময়ের আয়োজন কমার্সের ফ্রি লাইভ ক্লাস নিয়মিত করে থাকেন, তাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ক্লাসে ফিনান্স প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ফিনান্সের অধ্যায় নাম্বার হচ্ছে 4। সেই অধ্যায় নাম্বার 4-এর যে টপিক আর্থিক বিশ্লেষণ, এই টপিকটা ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা যতটুকু সম্ভব সমাধান করে নেওয়ার চেষ্টা করব। সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবেন এই আশা করছি। যেহেতু প্রতিদিন কি আমাদের রাত 8টার সময় কমার্সের গ্রুপ সাবজেক্টগুলোর ক্লাস হয়ে থাকে, সো যারা কমার্সের স্টুডেন্ট যারা নিয়মিত ক্লাসগুলো করেন তারা আশা করি এই টাইমে ডেফিনেটলি জয়েন হয়ে আসেন। যারা যারা ক্লাসে জয়েন করেছেন তারা আমাকে জানাবেন যে ঠিকমতো আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। ক্লাসটি আমাদের আই এডুকেশনের মেইন পেজ থেকে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি যারা যারা ক্লাসে জয়েন করতে পেরেছেন এখন পর্যন্ত একটু দ্রুত আমাকে জানাবেন যে সব কিছু ঠিকঠাক মতো আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। এবং প্রত্যেকে যারা যারা ক্লাসটিতে জয়েন করেছেন তারা অবশ্যই জানাবেন যে কে কোন কলেজের স্টুডেন্ট, কে কোন জায়গা থেকে দেখছেন, সেগুলো অবশ্যই লিখবেন এবং অবশ্যই আপনার প্রোফাইলে ক্লাসটা শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে পরবর্তীতে আপনি ক্লাসটা খুঁজে পাবেন বা দেখতে আপনার সুবিধা হবে। ওকে, আসেন শুরু করি। আমাদের আজকের ক্লাসে আমরা যেই টপিকের আলোচনা করব সেটার নাম আর্থিক বিশ্লেষণ। আমরা ফিনান্স ফার্স্ট পেপারের উপরে এখন পর্যন্ত নেওয়া এটা আমাদের 5 নাম্বার ক্লাস এবং প্রত্যেকটা ফ্রি ক্লাস, যেটা সারা বাংলাদেশের কমার্সের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমাদের অনুষ্ঠিত হচ্ছে। ওকে, সবাই যদি আমরা জয়েন হয়ে থাকি, আসেন আমরা আমাদের ক্লাসের আলোচনা শুরু করতে চাই। ওকে, আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, শুরুতেই আমরা এই টপিকের একটু আলোচনা দেখে নিব, দেন তারপরে এই টপিক থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষাতে আসা প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করব। ওকে, সবাই একটু দ্রুত জয়েন হন ক্লাসের মধ্যে, সবাই দ্রুত জয়েন হই এবং জানাই আমাকে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, শুনতে এবং পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছি কিনা। সবাই একটু খাতা কলম নিয়ে দ্রুত রেডি হয়ে যাই। ওকে, আসেন আমাদের আজকের ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব আর্থিক বিশ্লেষণ। এই আর্থিক বিশ্লেষণ আমাদের ফিনান্স ফার্স্ট পেপারের অধ্যায় নাম্বার 4। এই আর্থিক বিশ্লেষণ করার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি আছে। এই আর্থিক বিবরণী বিশ্লেষণ করা টোটাল পদ্ধতি 5টা। টোটাল 5 ভাবে আপনি আর্থিক বিবরণী সমূহকে বিশ্লেষণ করতে পারেন। আর্থিক বিবরণী মানে কোনগুলো? যে আমরা আয় বিবরণী প্রস্তুত করি, তারপরে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র প্রস্তুত করি, আর সবার শেষে কোনটা প্রস্তুত করি? নগদ প্রবাহ বিবরণী। এই যে 4টা বিবরণী আমরা প্রস্তুত করি, এই 4টা বিবরণীর মধ্যে যে তথ্যগুলো থাকে, অর্থাৎ আয় বিবরণী থেকে আয়ের পরিমাণ, ব্যয়ের পরিমাণ, নিট লাভের পরিমাণ, মালিকানা সত্ত্বের মধ্যে মালিকানা সত্ত্বের পরিবর্তন সংক্রান্ত তথ্য, নগদ প্রবাহ বিবরণী থেকে পরিচালন, অর্থায়ন এবং বিনিয়োগ কার্যক্রমের ফলে নগদ অর্থের নিট পরিবর্তন সংক্রান্ত তথ্য, এবং সর্বোপরি আর্থিক অবস্থার বিবরণী থেকে সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলোকে নিয়ে আমরা বিশ্লেষণ করে কিছু তথ্য বের করার চেষ্টা করি এবং যার মাধ্যমে প্রতিষ্ঠানটার আর্থিক অবস্থা, প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা, এই বিষয়গুলো আমরা বুঝতে পারি। সো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই কি করা লাগবে? আর্থিক বিবরণী সমূহকে বিশ্লেষণ করা লাগবে। আর এই আর্থিক বিবরণী সমূহকে বিশ্লেষণ করার জন্য আমাদের ফিনান্সে টোটাল 5 ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এই 5 ধরনের পদ্ধতির মধ্যে সবার শেষের যে পদ্ধতিটা 5 নাম্বার পদ্ধতি নাম্বার 5, সেটার নাম এই ব্রেক ইভেন বিশ্লেষণ। ব্রেক ইভেন বিশ্লেষণ, যার বাংলা বলতে পারি আমরা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ, যার ইংরেজি নাম বলা হয় ব্রেক ইভেন অ্যানালাইসিস বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ।
এইটা হচ্ছে আমাদের আর্থিক বিশ্লেষণ করার টোটাল 5টা পদ্ধতির মধ্যে 5ম নাম্বার পদ্ধতি এবং বেশ জনপ্রিয় একটা পদ্ধতি এই সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। এবং সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ ছাড়াও আপনার অনুপাত বিশ্লেষণ আমরা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে আমাদের আনুভূমিক আমাদের আর্থিক বিবরণী আমরা বিশ্লেষণ করতে পারি, উলম্ব আর্থিক বিবরণীগুলোকে বিশ্লেষণ করা যেতে পারে। এরকমের বিভিন্ন পদ্ধতি আছে। তবে বেসিক্যালি যেই জায়গাটা থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে, বোর্ড পরীক্ষায়, সেটা হচ্ছে স্যার এই সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। সো আজকের ক্লাসে আমরা এই গুরুত্বপূর্ণ টপিকটা ভালো মতো শিখে নেওয়ার চেষ্টা করব। সো খেয়াল করি, প্রথমেই সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনি হচ্ছে বিভিন্ন পণ্য সামগ্রীর উৎপাদনের যে ব্যয় হয় এবং বিক্রয় করে যে আয়ের টাকা পাওয়া যায় এবং উৎপাদিত পণ্য বিক্রয় করে যে আয় আপনার অর্জিত মুনাফা, তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আপনি পরীক্ষা করে দেখেন। তার মানে পণ্যের উৎপাদন ব্যয়ের পরিমাণ অথবা উৎপাদিত পণ্য বিক্রয় থেকে অর্জিত মুনাফা অথবা আপনার পণ্য বিক্রয়ের মাধ্যমে যে আয়ের পরিমাণটা অর্জিত হচ্ছে, এইগুলোর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি যে আমরা যত টাকা খরচ করে প্রোডাক্ট বানাচ্ছি, যত টাকায় বিক্রয় করতেছি, আমাদের মুনাফার পরিমাণটা আমাদের এস্টিমেটেড লেভেলে আসতেছে কিনা, আমাদের প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা এখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করি। এবং সমচ্ছেদ বিন্দু মানে হচ্ছে এমন একটা পরিমাণ পণ্য আপনি উৎপাদন করবেন যাতে আপনার সকল পরিচালন ব্যয় কি হয়, উঠে আসে। তাহলে সকল পরিচালনার ব্যয় যদি আপনি পণ্য বিক্রয়ের মাধ্যমে উঠাই নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, কোনো ক্ষতি হইতেছে না। যে আমার পণ্য উৎপাদন করার জন্য যত রকমের ব্যয় হচ্ছে, সবগুলো ব্যয়ের পরিমাণ আমার পণ্য বিক্রয়ের মাধ্যমে টাকা উঠে আসতেছে। প্রথম কথা হচ্ছে আমার ক্ষতি হইতেছে না, পাশাপাশি আমার কিন্তু লাভও হচ্ছে না। তাহলে এমন পরিমাণ পণ্য উৎপাদন করা, এমন পরিমাণ পণ্যের উৎপাদনের একক আমরা এখানে নির্ণয় করি যার মাধ্যমে আমাদের লাভও হবে না, ক্ষতিও হবে না, লাভও হবে না, ক্ষতিও হবে না, এমন পরিমাণ একক কত সেইটা নির্ধারণ করাটা জরুরি। তাহলে আপনি জেনে যাবেন যে আপনি যে খরচগুলো করতেছেন, যার মধ্যে আপনার স্থির বা স্থায়ী ব্যয় থাকবে, পরিবর্তনশীল ব্যয় থাকবে, এই ব্যয়ের টাকাগুলো উঠে আসতে কি পরিমাণ পণ্য আপনাকে উৎপাদন অথবা আপনাকে সেটাকে বিক্রয় করা লাগবে। পণ্য উৎপাদন এবং বিক্রয় কত একক করলে আমার কোনো লাভও হবে না, ক্ষতিও হবে না, অর্থাৎ আমি সেফ জোনে থাকবো। তারপরে এর চাইতে বেশি যদি উৎপাদন করে বিক্রি করতে পারি, সেটা আমার হবে হচ্ছে মুনাফার পরিমাণ। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি একটা এস্টিমেট বা অনুমান, যার মাধ্যমে উৎপাদনকারী প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারে যে তার সকল পরিচালনাগত ব্যয় উঠে আসার জন্য কি পরিমাণ পণ্য আমরা উৎপাদন করব এবং কি পরিমাণ পণ্য আমরা বিক্রয় করব যাতে আমাদের সকল পরিচালনার ব্যয় উঠে আসতে পারে। তো এই যেই পদ্ধতিটা, এই সমচ্ছেদ বিন্দু, এই পদ্ধতিটা সর্বপ্রথম যেই ভদ্রলোক ব্যবহার করছেন, সেই ভদ্রলোকের নামটা আমরা যদি একটু জেনে নেই। এটা হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম দিকে এই ওয়াল্টার বাউটেনস্টিচ, এ হচ্ছে ভদ্রলোকের নাম, বেশ জটিল উচ্চারণ সম্পর্কিত একটা নাম। এই ভদ্রলোক তিনি হচ্ছে প্রথম এই সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ এই পদ্ধতিটা উনি বের করেন এবং উনি নিজে ব্যবহার করেন। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ এই পদ্ধতিটার আবিষ্কারক হিসেবে কোন ভদ্রলোকের নাম জানবো? ওয়াল্টার বাউটেনস্টিচ। এই ভদ্রলোক হচ্ছে কিসের আবিষ্কারক? ব্রেক ইভেন পদ্ধতির আবিষ্কারক। আচ্ছা, তো এখন ব্রেক ইভেনের পরিবর্তে নতুন আরও কোনো পদ্ধতি আবিষ্কার করা যায় কি না, আপনারা যারা এইচএসসি 26-এর ব্যাচের আছেন বা এইচএসসি 27-এর ব্যাচের আছেন, তারা চাইলে একটু গবেষণা করে দেখতে পারেন। তাহলে আপনি মারা যাওয়ার পরেও আপনার নাম এরকমের ক্লাসের মধ্যে উচ্চারণ করা হবে যে জনাব অমুক উনি নতুন একটা পদ্ধতি আবিষ্কার করছেন। তা আসলে লেখাপড়াটাকে আনন্দ নিয়ে যদি আপনি শিখেন, তাহলে লেখাপড়া কঠিন মনে হবে না। আমরা প্রত্যেকেই ক্লাস লেখাপড়া খুবই বিরক্তিকর মনে করি, যে লেখাপড়া না করতে পারলেই মনে হয় ভালো হয়, লেখাপড়া ছাড়া অন্য যে কোনো কিছু করতে বলা হলে আপনার তাতে কোনো আপত্তি নাই, চলেন ঘুরতে যাই,
কোনো আপত্তি নাই। চলেন একটু রাত্রেবেলায় বন্ধু বান্ধব নিয়ে হ্যাং আউট করি, কোনো আপত্তি নাই। চলেন একটু আড্ডা মেরে আসি, চা খেয়ে আসি, কোনো আপত্তি নাই। শুধু যদি বলা হয় যে আসেন একটু পড়তে বসি, আগামীকাল পড়ব, পরে পড়ব, এই আগামীকাল আর পরে করতে করতে পরীক্ষার টাইম চলে আসে। আর যখনই পরীক্ষার টাইম চলে আসে তখন আপনি কোনো দিশামিশা না পেয়ে মানে চোখ মুখ বুঝে পরীক্ষার আগের রাতে খালি পড়েন, আর পরীক্ষার হলে যায় খালি কোনো রকম সেটা লিখে দিয়ে এসে A+ পাওয়ার চিন্তা করেন। তাহলে A+ মানে সর্বোচ্চ ভালো রেজাল্ট যদি আপনাকে করতে হয়, এক রাতের পড়া বা এক দিনের পড়া বা সর্বোচ্চ 2 দিন বা 3 দিন পরে আপনি একটা সাবজেক্টে A+ পাবেন, এই আশা করাটা বোকামি এবং এটা হওয়া তো উচিত না। সো নিয়মিত লেখাপড়া করার অভ্যাস আমাদের সকলেরই গড়ে তোলা উচিত। তো আসেন এই ওয়াল্টার বাউটেন স্টিচের মতো আমরাও কোনো পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করি। তো এই ভদ্রলোক যে পদ্ধতিটা আবিষ্কার করছেন সেই পদ্ধতির মাধ্যমে আমরা এককের পরিমাণ নির্ণয় করতে শিখি, যে পরিমাণ একক উৎপাদন করলে আমাদের কোনো লাভও হবে না অথবা আমাদের কোনো ক্ষতিও হবে না। এবং এই জায়গার মধ্যে আমরা কয়েকটা সূত্র সবাই একটু দেখে নিব। এখানে যদিও আরও বিস্তারিত আলোচনা করা যেতে পারে, ছক, গ্রাফ, ট্রাফ, তারপরে আপনার মুনাফা অঞ্চল, ক্ষতির অঞ্চল, অনেক কিছু বোঝানো যেতে পারে। আমি ওই আলোচনাতে আজকে যাচ্ছি না। আজকে আমরা জাস্ট এই টপিকটার বেসিকটা, সহজটা, পরীক্ষায় যেন আসলে আমি অ্যান্সার করে দিয়ে আসতে পারি, সেইটা আমরা আসেন একটু ভালো মতো শিখে নিই। এখান থেকে আমরা দেখে নিব যে সূত্রগুলো আমাদের এখানে কি কি। সমচ্ছেদ বিন্দুতে আমাদের বিক্রয়ের পরিমাণ, সমচ্ছেদ বিন্দুতে আমাদের বিক্রয়ের পরিমাণ এবং আমাদের যেই দুইটা ব্যয়, একটা স্থায়ী ব্যয়, একটা পরিবর্তনশীল ব্যয়, এই দুইটা টাকার পরিমাণ কি থাকে স্যার? সমান থাকে। বিক্রয়ের মাধ্যমে কি হচ্ছে? আপনার আয় অর্জিত হচ্ছে। আর এই দুইটা কিসের পরিমাণ? ব্যয়, পরিবর্তনশীল ব্যয় আর স্থির বা স্থায়ী ব্যয়, দুইটার পরিমাণ সমান। আয় এবং ব্যয়ের পরিমাণ সমান, তার মানে মুনাফার পরিমাণ কি? মুনাফার পরিমাণ কি হচ্ছে? শূন্য, কোনো লাভও হচ্ছে না, কোনো ক্ষতিও হচ্ছে না। আচ্ছা, এখান থেকে আপনি সূত্র খেয়াল করে দেখেন। এখানে সমচ্ছেদ বিন্দু যখন আপনাকে একক বের করতে বলা হবে, সমচ্ছেদ বিন্দু যখন আপনাকে একক বের করতে বলবে, তখনকার যেটা সূত্র সেটা উপরে আসবে মোট স্থায়ী ব্যয়, এখানে স্থায়ীর পরিবর্তে স্থির, এই শব্দটাও প্রশ্নে দেওয়া থাকতে পারে, মোট স্থায়ী বা স্থির ব্যয়। আর এটাকে আমরা ভাগ করব একক প্রতি বিক্রয় মূল্য, যা প্রশ্নে দেওয়া থাকবে, থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমাদের পণ্যের বিক্রয় মূল্য থেকে পণ্যের পরিবর্তনশীল ব্যয়, এটার বিয়োগফল দ্বারা কাকে ভাগ করা হবে? মোট স্থির বা স্থায়ী ব্যয়কে। এখান থেকে আরেকটা সূত্র একটু সবাই যদি শিখে রাখার চেষ্টা করি, সেটা এই একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বিয়োগ করলে যে বিয়োগ ফলটা আসে, সেই বিয়োগ ফলটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। এখন প্রশ্ন করতে পারি, স্যার কন্ট্রিবিউশন মার্জিন মানে কি? বাংলায় কি? কন্ট্রিবিউশন মার্জিন বলতে আমরা যেটাকে বুঝবো, যেটা পণ্যের বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয়ের টাকাটুকু বাদ দিলে আপনার একক প্রতি কি পরিমাণ মুনাফা হচ্ছে, সেই পরিমাণকে নির্দেশ করবে কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, তারপরে খেয়াল করি, সমচ্ছেদ বিন্দু যখন আপনাকে টাকার পরিমাণে বের করতে হবে, শুরুতে একক বের করাই লাগবে। এককের সাথে আপনার একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করলেই সেটা টাকার পরিমাণে কত হয় এইটা চলে আসবে। তারপরে এখানে আরও কিছু সূত্র দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলোও ব্যবহার করতে পারেন। আর আরেকটা সূত্র আমরা দেখব, যখন আমাদের কোনো নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন আমরা করতে চাই, যে আমরা 20,000 টাকা 50,000 টাকা মুনাফা করতে চাই, কাঙ্ক্ষিত মুনাফা, আমাদের এস্টিমেটেড মুনাফা বা আমাদের এক্সপেক্টেড মুনাফা, যে আমরা এত পরিমাণ মুনাফা অর্জন করতে চাই, তাইলে আমাদেরকে কত একক পণ্য বিক্রয় করতে হবে। সমচ্ছেদ বিন্দুর দ্বারা তো আমি জেনেই যাচ্ছি যে আমার লাভও হচ্ছে না, ক্ষতিও হচ্ছে না, সেটা তো আমি পেয়ে গেলাম। তো লাভও হবে না, ক্ষতিও হবে না। ক্ষতি হলো না, হয় ঠিক আছে, লাভ যদি না হয় তাহলে আমি ব্যবসা করব কি জন্য? ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা বা লাভ অর্জন করা। তো আমি যদি নির্দিষ্ট একটা পরিমাণ লাভ অর্জন করতে চাই, মুনাফা পেতে চাই, তাহলে কি পরিমাণ পণ্য আমাকে বিক্রয় করা লাগবে, এটা নির্ণয়ের জন্য যে সূত্র, ঠিক আমাদের সমচ্ছেদ বিন্দুর সূত্রটার মতোই উপরে স্থির ব্যয়ের সাথে আমরা শুধু কাকে যোগ করে দেখাবো? মুনাফার পরিমাণকে যোগ। আর নিচে আমাদের বিক্রয় মূল্য থেকে বাদ যাবে কোনটা? পরিবর্তনশীল ব্যয়।
তো এই দুইটা নিয়মের অঙ্ক বেশি বেশি আসে পরীক্ষায়। এছাড়াও আপনার প্রশ্নে নিরাপত্তা প্রান্ত এটা বের করতে বলা হতে পারে। সো আমরা আসেন অঙ্ক খেয়াল করি। অঙ্কের মধ্যে আমরা সূত্রের প্রয়োগ খেয়াল করব। সূত্র মুখস্থ করার দরকার নাই, অঙ্ক খাতার মধ্যে লিখে করলে সূত্র এমনি আপনার মাথার মধ্যে ইনশাল্লাহ গেঁথে যাবে। আসেন আমরা এখান থেকে আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। তার আগে আমাদের আরও কিছু এখানে আলোচনা দেওয়া আছে, সেটা একটু আমরা যদি দেখে নেই সবাই। সেটা হচ্ছে, যদি আমাদের একক প্রতি বিক্রয় মূল্যের পরিমাণ যদি বৃদ্ধি পায়, বিক্রয় মূল্যের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের ব্রেক ইভেন বিন্দু অর্থাৎ সমচ্ছেদ বিন্দুর পরিমাণ কি হবে? হ্রাস পাবে। বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে, বিক্রয় মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে সমচ্ছেদ বিন্দুর পরিমাণ হ্রাস। আর হচ্ছে আপনার স্থির পরিচালন ব্যয় অর্থাৎ উপরের যেটা স্থির বা স্থায়ী ব্যয় আর নিচের যেটা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এই দুটার পরিমাণই যদি বৃদ্ধি পায়, অর্থাৎ এই যে স্থির ব্যয়, এই যে পরিবর্তনশীল ব্যয়, দুটার মধ্যে কমন টার্ম হচ্ছে ব্যয়, ব্যয়ের পরিমাণ যদি আপনার বৃদ্ধি পায় তাহলে ব্রেক ইভেন বিন্দুর পরিমাণও কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে ব্যয়ের সাথে সম্পর্কটা হচ্ছে এখানে সমমুখী সম্পর্ক। আপনার স্থির ব্যয় বৃদ্ধি পাক অথবা আপনার পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাক, ব্যয় বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দুর পরিমাণ বৃদ্ধি পাবে। কিন্তু আয়ের পরিমাণটা, বিক্রয় মূল্য বিক্রয় করলে তো স্যার আয় হয়, যখন আপনার আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তখন সমচ্ছেদ বিন্দুর পরিমাণটা হ্রাস পাবে। এভাবে মনে রাখতে পারি, ব্যয় বাড়লে সমচ্ছেদ বিন্দু একক বাড়বে, আর আয়ের পরিমাণ বাড়লে সমচ্ছেদ বিন্দু এককের পরিমাণ হ্রাস পাবে। মাঝে মধ্যে এমসিকিউতে এই টাইপের প্রশ্ন আসতে দেখা যায়। আরেকটা হচ্ছে আপনার নিরাপত্তা প্রান্ত, একটু আগেই বলছি মার্জিন অফ সেফটি। এই মার্জিন অফ সেফটি এটা হচ্ছে আপনার মোট বিক্রয় যেটা আমরা নির্ণয় করি, সেখান থেকে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণের যেটা বিয়োগফল সেটাকে বলা হয় হচ্ছে নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত কিভাবে বের করব? টোটাল সেলস বা মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণটা বাদ দিলে নিরাপত্তা প্রান্ত পাবো। আর এখানে আরও কিছু আলোচনা দেওয়া আছে, ক্ষতির সম্ভাবনা, লাভের সম্ভাবনা, এগুলো আমরা পরবর্তীতে দেখতে পারবো। আমরা শুধু নিরাপত্তা প্রান্ত কিভাবে বের করতে হয় সূত্রটুকু মোটামুটি একটু আয়ত্তে নিয়ে আসলাম। আসেন এবার ডিরেক্টলি আমরা অঙ্কে চলে যাই। অঙ্ক প্র্যাকটিস করলে আমাদের এই পদ্ধতিগুলো খুব ভালো মতো আমাদের মাথার মধ্যে ইনশাল্লাহ ঢুকে যাবে। এখান থেকে দেখেন দুইটা এমসিকিউ যদি আমরা একটু সমাধান করে ফেলি। দুইটা এমসিকিউ, কোয়েশ্চেন নাম্বার 1 আর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। খুব বেশি এমসিকিউ না, দুইটাই এমসিকিউ, তারপরে সৃজনশীল করাচ্ছি। খেয়াল করেন, 1 নম্বর প্রশ্নে নিচের কোনটি আর্থিক বিশ্লেষণের একটা কৌশল? বলছিলাম আর্থিক বিশ্লেষণের মোট কৌশল কয়টা আছে? 5টা, যার মধ্যে একটা কৌশলের নাম হচ্ছে সমচ্ছেদ বিশ্লেষণ। সমচ্ছেদ বিশ্লেষণ এইটা একটা কৌশল। তারপরে কোশ্চেন নাম্বার 2, নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে। নিরাপত্তা প্রান্তের পরিমাণ কখন বৃদ্ধি পাবে? যখন আপনার একক প্রতি বিক্রয় মূল্যের পরিমাণটা কি হবে? হ্রাস পাবে। একক প্রতি বিক্রয় মূল্য যখন হ্রাস পাবে নিরাপত্তা প্রান্তের পরিমাণ বৃদ্ধি পাবে। আমরা আজকে খুব বেশি এমসিকিউ করাবো না, আজকে আসেন আমরা সৃজনশীল প্রশ্ন পড়াই। সৃজনশীল প্রশ্ন খেয়াল করেন, গাণিতিক সমস্যা কোয়েশ্চেন নাম্বার 1। আসেন যারা যারা ক্লাস করতেছি সবাই একটু খাতার মধ্যে লিখে নেওয়ার চেষ্টা করব। অঙ্কটা খাতার মধ্যে লিখে আমরা সবাই মিলে প্র্যাকটিস করব। ওকে, আসেন শুরু করি আমাদের গাণিতিক সমস্যার কোয়েশ্চেন নাম্বার 1। দেখেন 1 নাম্বার প্রশ্নের মধ্যে যা যা বলে দেওয়া আছে খেয়াল করি। এটা একদম বেসিক সহজ অঙ্ক, এটা বুঝলে আপনার পরবর্তীতে একটু কঠিন টাইপের অঙ্ক আসলে সেগুলো আপনি ইজিলি সমাধান করে ফেলতে পারবেন। আসেন মনোযোগ দিয়ে আমার সাথে সাথে দেখেন, আলভি লিমিটেড এর স্থায়ী ব্যয়। স্যার স্থায়ী ব্যয়টা যেন আমাদের কোথায় বসবে? উপরে বসবে। সূত্রের উপরে স্থায়ী ব্যয়টাকে আমরা ভাগ করব। এখানে বলা আছে একক প্রতি বিক্রয়ের মূল্য কত টাকা? 30 টাকা। তাহলে বিক্রয় মূল্য পাচ্ছি 30 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় কত টাকা দেওয়া আছে? 20 টাকা। স্যার বিক্রয় মূল্য আর হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, এই দুইটা জিনিস যেন স্যার কোথায় বসে? বিক্রয় মূল্য আর পরিবর্তনশীল ব্যয় কোথায় বসবে? কোথায় বসবে? নিচে। কি হবে? বিয়োগ হবে। কোনটা থেকে কোনটা? বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয়, এটা কি হবে? বিয়োগ হবে বা বাদ যাবে। আশা করি আপনাদের সূত্র মনে থাকার কথা। দেখেন এখানে প্রথম প্রশ্নে আমাদেরকে যেটা বের করতে বলতেছে সেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু এককের পরিমাণ আমরা নির্ণয় করব। তারপরে সমচ্ছেদ বিন্দুকে আমরা টাকার পরিমাণে কত সেটা বের করা শিখব। দুইটা প্রশ্নের উত্তর আমাদের নিচে নিচে দেওয়া আছে। প্রথমটার উত্তর হবে 2000 একক,
আর পরেরটা হবে 60,000 টাকা। উত্তর জেনে ফেলছি, আসেন আমরা নিজেরা কিভাবে বের করতে পারি সেই চেষ্টাটা করি একটু সবাই। প্রথমেই সমচ্ছেদ বিন্দুর এককটা বের করি। সূত্র আমাদের বোর্ডে আমরা আগে থেকেই লিখে রাখছি, আপনারা সূত্রটা চাইলে খাতার মধ্যে লিখে রাখতে পারেন অথবা অঙ্কটা করেন, সূত্র আশা করি আপনাদের আয়ত্তে চলে আসবে। একক বের করার জন্য উপরে স্থায়ী ব্যয় যার পরিমাণ কত 20,000 টাকা লিখলাম হচ্ছে 20,000, নিচে আমাদের বিয়োগফল কোনটা কোনটার, একক প্রতি বিক্রয় মূল্য কত 30 টাকা মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এটার পরিমাণ কত 20 টাকা। তাহলে আমাদের হচ্ছে 30 মাইনাস হচ্ছে 20, তাহলে 30 থেকে যদি আপনি 20 বিয়োগ করেন কত আসে স্যার 10, আর উপরের পরিমাণটা কত 20,000। 20,000কে এবার 10 দিয়ে ভাগ করা লাগবে। 20,000কে 10 দিয়ে ভাগ করার জন্য দৌড়াদৌড়ি করে ক্যালকুলেটর খোঁজার দরকার নাই, এটা আপনি ইজিলি মুখে মুখে করতে পারেন। 20,000-এর একটা শূন্য আর 10-এর একটা শূন্য আপনি কেটে দেন, ঝামেলা শেষ। তাহলে আমাদের কত আসে উত্তর, উত্তর আসবে হচ্ছে 2,000 এবং পরিমাণটা হচ্ছে এককে। তাহলে সমচ্ছেদ বিন্দু একক কত পেলাম 2,000 একক, এই যে আমাদের উত্তর। সমচ্ছেদ বিন্দু এককের পরিমাণ কত 2,000 একক। বুঝছি কিনা সবাই, সবাই করতে পারছি, বুঝছি। 2,000 একক পণ্য উৎপাদন ও বিক্রয় করলে লাভও হবে না ক্ষতিও হবে না। এবার এইটা টাকার পরিমাণে কত এটা নির্ণয় করি। তাহলে সমচ্ছেদ বিন্দু যখন টাকায় বের করতে চাবো, সমচ্ছেদ বিন্দু একক যেটা একটু আগে বের করলাম, সমচ্ছেদ বিন্দুর একক কত 2,000 একক, আর এই 2,000 এককরে আপনি গুণ করবেন কি দ্বারা, একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা। একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা ছিল 30 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 30, তাহলে ইন্টু হবে হচ্ছে 30 টাকা। 2,000 এককরে 30 টাকা দিয়ে গুণ দিবেন, 2,000 আর হচ্ছে 30। এটার জন্য ক্যালকুলেটরে যাওয়ার দরকার নাই, আপনি শুধু এই 2 আর 3 গুণ করেন আর বাকি শূন্য কয়টা হিসাব করে সামনে শুধু বসায় দিবেন। যত আপনি ক্যালকুলেটরের উপরে নির্ভরশীলতা কমাতে পারবেন তত আপনি যখন একটু বড় হবেন, এইচএসসি 26 যখন টেস্ট পরীক্ষা দিয়ে বোর্ড ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে ইউনিভার্সিটির প্রিপারেশন নেবেন, যখন আপনি আপনার কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথবা জাহাঙ্গীরনগর বা রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন আপনি চান্স পাওয়ার জন্য, অনার্সে ভর্তি হওয়ার জন্য, বিবিএ করার জন্য যখন ভর্তি পরীক্ষা দিবেন, তখন স্যার ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে দিবে না। সো এখন থেকে আমরা চেষ্টা করি আস্তে আস্তে ক্যালকুলেটর ছাড়াই অঙ্ক কিভাবে আমরা মুখে মুখে করতে পারি। 2,000 আর 30-এর গুণ কিভাবে করব, এই 2 আর হচ্ছে 3, 3 দুগুণে কত 6, আর শূন্য কয়টা, এখানে শূন্য 3টা, এখানে শূন্য 1টা, 3টা 1টা, মোট কয়টা হলো 4টা। জাস্ট 6-এর পরে 4টা শূন্য বসাবেন, 6-এর পরে 4টা শূন্য দেন কমা দেন, টাকার পরিমাণ চলে আসে কত টাকা 60,000 টাকা। তাহলে আমাদের সমচ্ছেদ বিন্দু টাকার পরিমাণ কত 60,000 টাকা। এই দেখেন আমাদের উত্তরের সাথে আমাদের মিলে গেছে। আশা করি আমরা এই অঙ্কটা সবাই খাতায় তুলে নিতে পারছি এবং বুঝতে পারছি। কারো যদি কোথাও সমস্যা থাকে একটু কমেন্ট করে জানাতে পারেন, কারো কোথাও বুঝতে সমস্যা আছে কিনা। ক্লিয়ার সবার কাছে, করতে পারছি? ওকে, আসেন এবার আমরা সামনে যাই। তাহলে প্রথম অঙ্কটা সহজ ছিল। স্যার এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আসবে? স্যার এই টাইপের সহজ প্রশ্ন আপনার হয়তো বা এমসিকিউ অংশে চলে আসতে পারে, বাট সৃজনশীল অংশে এত সহজ প্রশ্ন আশা করাটাই তো বোকামি, ঠিক কি না? আপনি পরীক্ষা দিবেন ফিনান্সে, আপনি A+ পেয়ে যাবেন। এত সহজ প্রশ্ন যদি আপনি পরীক্ষা দেন তাহলে সবাই A+ পাবে। সবাই A+ পাইলে আপনার মান সম্মান থাকবে? এলাকার সবাই A+ পাইছে, আপনিও পাইছেন, আপনারা কেউ দেখতে আসবে? আপনার সাথে দাঁড়ায় কেউ কথা বলবে? তাহলে টার্গেট করেন এমন প্রশ্নগুলো প্র্যাকটিস করার যেটা সবাই হয়তোবা পারবে না। সো যারা ক্লাস করতেছেন তারা যাতে আজকের ক্লাস করে 1টা ঘন্টা সময় ব্যয় করে কিছু যাতে শিখতে পারেন সেই উদ্দেশ্যেই আমরা চেষ্টা করতেছি। আসেন আমরা দেখি গাণিতিক সমস্যা কোশ্চেন নাম্বার 2। এইটা আগের কোশ্চেনটার চাইতে স্যার একটু ঝামেলাপূর্ণ হবে, আগেই ওয়ার্নিং দিয়ে রাখলাম। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে সহজ করে বোঝানোর, আশা করি পারবেন আপনারা। দেখেন পরবর্তী প্রশ্ন, গাণিতিক সমস্যা কোশ্চেন নাম্বার 2। 2 নাম্বার প্রশ্নে আমিন ফুডস লিমিটেড, তারা হচ্ছে চিপস উৎপাদন করে। চিপস খান না সবাই? বোম্বে সুইটসের চিপস, পটেটো চিপস। এই চিপস উৎপাদন যে সে করে এবং সে বিক্রয় করে, তার প্রতি প্যাকেট চিপসের বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, বিক্রয় মূল্য কত বলছে 15 টাকা, আর তার পরিবর্তনশীল ব্যয় কত টাকা 10 টাকা। তাহলে 15 টাকা বিক্রয় মূল্য, 10 টাকা পরিবর্তনশীল ব্যয়।
আর যেটা উপরে থাকে সেটা স্থির বা স্থায়ী ব্যয়, এর পরিমাণ দেওয়া আছে 30,000 টাকা। ইনফরমেশন দেওয়া শেষ। এবার আপনাকে 3টা প্রশ্ন ক, খ এবং গ সমাধান করা লাগবে। আসেন আমরা ধীরে ধীরে শুরু করি। প্রথম যেটা ক নাম্বার প্রশ্ন অপেক্ষাকৃত সহজ হয়। আচ্ছা আসেন শুরু করি। ক নাম্বার প্রশ্নে কি বের করতে বলছে? ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করো। তো ব্রেক ইভেন পয়েন্ট মানে কি? ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে সমচ্ছেদ বিন্দু। ব্রেক ইভেন পয়েন্ট সমচ্ছেদ বিন্দু। আমরা শুরুতেই এককের পরিমাণটা নির্ণয় করব। সমচ্ছেদ বিন্দু একক বের করব আমরা। সূত্র লেখার দরকার আছে? পরীক্ষার হলে সূত্র না লিখলে কোনো সমস্যা নাই, তবে যদি সূত্র লিখে আপনি অঙ্ক করেন টিচার ভাববে স্টুডেন্ট ভালো লিখছে, চেষ্টা করছে। তো আপনার ইমপ্রেশন ভালো করার জন্য সূত্র লিখতে পারেন। তবে যারা আমার মতো একটু ফাঁকিবাজ আছেন, যে একটু অল্প পড়েই A+টা শিওর করতে চাই, তবে পড়ালেখা একটু কম করব, ঠিক আছে, সূত্র লেখার দরকার নাই, সূত্র তো আমাদের মাথার মধ্যে সেট হয়েই আছে। আসেন মাথা থেকে বের করে সূত্রটা অঙ্কের মধ্যে কাজে লাগাই। শুরুতে উপরে কিসের পরিমাণ স্যার? স্থির ব্যয় কত? 30,000। পারছি সবাই? ডিভাইডেড বাই কোনটা? বিক্রয় মূল্য কত? 15 মাইনাস পরিবর্তনশীল ব্যয় কত? 10 টাকা। 15 মাইনাস হচ্ছে 10। দেখেন কারো বুঝতে সমস্যা আছে কিনা? ওকে ফাইন। ওকে আসেন এবার ক্যালকুলেশন করি। উপরে হবে হচ্ছে 30,000 আর নিচের এখানে বিয়োগফল কত? 5। এবার আপনি 30,000কে কত দিয়ে ভাগ করবেন? 5 দিয়ে ভাগ করবেন। আপনি ভাগটা এভাবে করতে পারেন, 5 দিয়ে 30কে কাটলে কত হয়? 6। আর শূন্য থাকে কয়টা? 1 2 3। তাহলে 6-এর পরে 3টা শূন্য বসাবো। 6-এর পরে 3টা শূন্য, তাহলে কত হলো? 6,000 একক। তাহলে 6,000 একক পণ্য আমরা যদি উৎপাদন ও বিক্রয় করি, আমাদের লাভও হবে না, ক্ষতিও হবে না। তাহলে আমাদের ক নাম্বার অংশ করা শেষ, যেখানে আমরা 6,000 একক নির্ণয় করতে পারলাম। শেষ। তারপরে এবার আসেন খ নাম্বার অংশে যাই। দেখেন খ নাম্বার অংশে কি বের করতে বলা আছে। আচ্ছা এই জায়গাতেই করি খ নাম্বারটা। খ নাম্বারে বলছে 10,000 টাকা মুনাফা করতে চাইলে কোম্পানিকে কত প্যাকেট চিপস বিক্রয় করতে হবে। তার মানে আপনি কি পরিমাণ পণ্য বিক্রয় করবেন সেই প্রয়োজনীয় বিক্রয়ের একক বের করতে হবে। তাহলে খ নাম্বার অংশে আমরা নির্ণয় করব প্রয়োজনীয় বিক্রয় একক। আমরা কি পরিমাণ পণ্য বিক্রয় করব সেই একক বের করব, কারণ আমাদের একটা মুনাফা আছে প্রত্যাশিত। আমরা 10,000 টাকা মুনাফা করতে চাই, কারণ সমচ্ছেদ বিন্দু অনুযায়ী 6,000 একক পর্যন্ত যদি আপনি উৎপাদন ও বিক্রয় করেন, লাভ হচ্ছে না, ক্ষতিও হইতেছে না। তো লাভ ক্ষতি হবে না কোথায় সেটা তো বুঝলাম, বাট ব্যবসা করতেছি তো লাভের জন্য। কত টাকা লাভ করতে চাই? লাভ করতে চাই 10,000 টাকা। তো 10,000 টাকা লাভ করতে হলে আমাকে কি পরিমাণ প্রোডাক্ট বিক্রি করতে হবে সেইটা আমি বের করব, প্রয়োজনীয় বিক্রয়ের একক। এইটার সূত্র আমরা জানি যে ঠিক আগের সূত্রটার মতোই, উপরে আমাদের স্থির ব্যয়ের পরিমাণ কত? 30,000 লিখলাম এখানে 30,000, ডিভাইডেড বাই নিচে আমাদের বিক্রয় মূল্য 15 আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 10। তার মানে সেম সূত্র, সমচ্ছেদ বিন্দুর মতো, শুধু একটু ছোট্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে উপরের স্থির ব্যয়ের সাথে একটা বিষয় যোগ হবে। কোনটা যোগ হবে? এই প্রত্যাশিত মুনাফার পরিমাণ, যেই টাকাটা কত? 10,000। তাইলে স্থির ব্যয়ের সাথে প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত মুনাফার টাকাকে আপনি যোগ করে দিবেন। দেখেন এই সূত্র বুঝতে কারো সমস্যা আছে কিনা? সমচ্ছেদ বিন্দুর সূত্র আর বিক্রয় এককের সূত্র অলমোস্ট সেম, শুধু পার্থক্য কোথায়? উপরে স্থির ব্যয়ের সাথে কি যোগ হবে? প্রত্যাশিত মুনাফার টাকা যোগ হবে। আশা করি বুঝতে পারছি এই পর্যন্ত সবাই। আসেন এবার আমরা ক্যালকুলেশন করে অঙ্ক শেষ করার চেষ্টা করি। 30,000 আর 10,000 কত হইল? 40,000। আর আমাদের নিচের বিয়োগফল কত? 5। 40,000কে এবার 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে যদি 40কে কাটি, 5 8 40, 0 1 2 3টা, তার মানে আমাদের হচ্ছে উত্তর 8,000 একক। তার মানে আমরা যদি 8,000 একক পণ্য উৎপাদন ও বিক্রয় করি, তাহলেই আমাদের যে মনের স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা 10,000 টাকা মুনাফা করা, এইটা করা সম্ভব হবে। তাহলে 10,000 টাকা মুনাফা কখন করতে পারবেন? যখন আপনি 8,000 একক পণ্য
বিক্রয় করতে পারবেন। তাহলে এই 8,000 হচ্ছে আমাদের প্রয়োজনীয় বিক্রয়ের একক, প্রয়োজনীয় বিক্রয়ের একক। এই যে আমাদের উত্তর খ নাম্বার দেখেন, 8,000 একক প্যাকেট, 8,000 একক প্যাকেট চিপস আপনি যদি বিক্রি করেন তাহলে আপনার লাভ হবে কত? 10,000 টাকা। দেখেন বুঝতে পারছি কিনা সবাই? বুঝতে পারছি? ওকে, মাঝখানে অনেকেই অ্যান্সার দিয়েছেন, আমি নাম পড়তে পারি নাই। ওকে, মোহনা আফরিন উত্তর দিছেন, তারপরে শাকিল আহমেদ উত্তর দিছেন, সিয়াম সিদ্দিক উনি হচ্ছে অনেক আগে সালাম জানাইছিলেন। সরি স্যার, আমি হচ্ছে অঙ্ক করাচ্ছিলাম, আর জন্য আপনাদের নামগুলো পড়তে পারি নাই। অনেকেই আরও কমেন্টে জানাইছেন, তো যারা যারা কমেন্ট করতেছেন আপনাদেরকে ধন্যবাদ। বাট কমেন্ট করার পাশাপাশি অঙ্কগুলো একটু খাতায় তুলে নেবেন এবং অঙ্কগুলো বুঝতেছেন কিনা, আমি যেইভাবে আপনাদেরকে বুঝাচ্ছি বা পড়াচ্ছি সেটা আপনাদের বোধগম্য হচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট। যদি আপনারা এইভাবে বুঝে থাকেন তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে, আপনার সময়টার মূল্যায়ন হবে। একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে ঠিক আছে কিনা, বুঝতেছেন কিনা, পরীক্ষায় আসলে পারবেন কিনা, আত্মবিশ্বাস জন্মাচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট। স্যার, পড়ালেখার জন্য নিজের মনের জোর থাকাটা ইম্পর্টেন্ট। আপনার কাছে যদি মনে হয় আপনি পারবেন তাহলেই আপনি পারবেন, নতুবা আপনি জীবনেও পারবেন না। ইংরেজি সাবজেক্টের মতো, ইংরেজি সাবজেক্টের নাম শুনলেই আপনার কলিজার পানি শুকিয়ে যায়, ইংরেজি আমি পারবো না, এই মানসিকতা নিয়ে আপনি ইংরেজি পড়তে বসেন। কিন্তু বাংলা যখন পড়তে বসেন, বাংলা প্রথম পত্র আপনি খুব ভালো পারেন, সেকেন্ড পেপারে যায় আটকে যান কেন? কারণ সেকেন্ড পেপারটা আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করে যে ব্যাকরণ মনে হয় আমি পারবো না। তো স্যার, এই মনের ভয়টাকে সবার আগে দূর করাইতে হবে। প্রথম কথা, আপনি দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা আপনাকে আশরাফুল মাকলুকাত হিসেবে দুনিয়াতে পাঠাইছে, সৃষ্টির সেরা জীব আপনি। এমন কোনো কাজ নাই যে মানুষ চাইলে করতে পারে না, সম্ভব। তবে তার জন্য প্রচণ্ড পরিমাণে ইচ্ছা শক্তি এবং পরিশ্রম করার মানসিকতা থাকাটা জরুরি। তবে এই ধরনের মোটিভেশনের কথাবার্তা বা উপদেশমূলক কথাবার্তা আমরা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে সাধারণত কি বের করে দেই। কারণ আমার উপদেশ আপনি কেন শুনবেন? আমার চাইতে আপনিই তো অনেক ভালো বুঝেন, আপনারা তো আপনাদের বাবা মার চাইতেও ভালো বুঝেন, ঠিক কিনা? তো এই বেশি বুঝার অভ্যাসটা ধীরে ধীরে কমাবেন। যত কম বুঝবেন তত ভালো। কি জন্য? কারণ তাইলে আপনার বিভিন্ন জায়গাতে যে ডিস্ট্র্যাকশানগুলো তৈরি হয় এগুলো আস্তে আস্তে কমে যাবে। যদি সম্ভব হয় মোবাইলের ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেন। তবে যদিও এইটা অনেক কষ্টের কাজ। আপনাকে যদি বলা হয় যে ভাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর আপনার একটা কিডনি, কোনটা রাখবেন? স্যার, কিডনি নিয়ে যান, ফেসবুকের অ্যাকাউন্ট থাকা লাগবে, ফেসবুক না করলে আমার ভাত হজম হয় না। তো কিছু বিষয় আপনাকে ত্যাগ করতে হবে স্টুডেন্ট লাইফে, আর ত্যাগ করলেই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। তবে ত্যাগ করতে গিয়ে সব ত্যাগ করে ফেলার দরকার নাই, আপনি সবই করতে পারেন যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পড়ার টাইমটা রাখতে পারেন। আপনার যখন মন চাচ্ছে মোবাইলটা হাতে নিয়েই আপনি ফেসবুকে ঢুকে যাচ্ছেন, কিন্তু আপনি কি পড়ার টেবিলে ইচ্ছামতো বসতেছেন? এই অভ্যাসটা কি করতেছি? সো দিনের নির্দিষ্ট একটা সময় আপনার পড়ালেখার জন্য অবশ্যই বরাদ্দ রাখা উচিত। আর অনেকে আছেন পড়ালেখা করব আগামীকাল থেকে, আজকে রুটিন বানাই। অনেকে আমরা রুটিন বানানোর কাজে সিদ্ধহস্ত, সুন্দর রুটিন বানায় ঘুমায় গেলাম, আর কোনো খোঁজ খবর নাই। তো রুটিন ইম্পর্টেন্ট না, পড়ার টেবিলে বসাটা ইম্পর্টেন্ট। আসেন আমরা গ নাম্বার অঙ্কটা সবাই মিলে সমাধান করি। গ নাম্বার প্রশ্নে বলে দেওয়া আছে যে পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেয়ে 12 টাকা যদি হয়, পরিবর্তনশীল ব্যয় ছিল কত? পরিবর্তনশীল ব্যয় ছিল কত? 10 টাকা। এখন 10-এর জায়গায় এটা বেড়ে গেছে, বেড়ে কত হয়েছে? 12 টাকা। 10-এর জায়গায় কত হয়েছে? 12 টাকা হয়েছে। তাহলে ব্রেক ইভেন মাত্রায় পৌঁছাতে কত প্যাকেট চিপস আপনাকে বিক্রয় করতে হবে? এখানেও আপনাকে ব্রেক ইভেনের পরিমাণটাই বের করতে হবে, ব্রেক ইভেনের পরিমাণ। তবে পরিবর্তনশীল ব্যয় 10 নয়, পরিবর্তনশীল ব্যয় 12 ধরে করতে হবে। আসেন এটা শেষ করে ফেলি আমরা। তাহলে এখানে আমরা আরও একটা সমচ্ছেদ বিন্দু একক এর পরিমাণ নির্ণয় করব। সমচ্ছেদ বিন্দু এককের পরিমাণ নির্ণয় করব ঠিক আগের অঙ্কটার মতোই। স্থির ব্যয়ের পরিমাণ 30,000 যেটা ছিল তাই, বিক্রয় মূল্য যা ছিল তাই 15 টাকা, বিক্রয় মূল্য 15 টাকা, মাইনাস পরিবর্তনশীল ব্যয় 10-এর পরিবর্তে কত লিখতে হবে? গ নাম্বার অঙ্ক করতেছি আমরা, গ নাম্বার অঙ্কে কত লিখবেন? পরিবর্তনশীল ব্যয় 12 টাকা। তাহলে 15 মাইনাস হচ্ছে 12। এই 12 স্যার কোথা থেকে পেলাম? 12 এই যে আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল, গ নাম্বার অপশনে বলছিল কত হবে? 12 টাকা। এই লিখলাম হচ্ছে 12,
এবার ক্যালকুলেশন করে অঙ্ক শেষ করি। 30,000 আর নিচের বিয়োগফলটা হচ্ছে 3, 30,000কে 3 দিয়ে ভাগ করলে উত্তর হবে 10,000 একক। তাহলে যদি আপনার পরিবর্তনশীল ব্যয় কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে আপনাকে বেশি পরিমাণে পণ্য কি করতে হবে, উৎপাদন ও বিক্রয় করতে হবে। যখন আমাদের পরিবর্তনশীল ব্যয় 10 টাকা ছিল, যখন 10 টাকা ছিল তখনকার উত্তর কত স্যার? যখন 10 ছিল তখন উত্তর কত ক নাম্বারে? 6,000। যখন 10 টাকা ছিল তখন কত একক উত্তর হচ্ছিল? 6,000 একক। আর এখন 10-এর পরিবর্তে যখন 12 টাকা হয়েছে, 12 টাকার সময় আপনার উত্তর কত? 10,000 একক। তাহলে কি বৃদ্ধি পাইছে এখানে? এখানে বৃদ্ধি পেয়েছে কোনটা? বৃদ্ধি পেয়েছে এখানে পরিবর্তনশীল ব্যয়। এখানে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর আমরা শিখে আসছি যখনই আমাদের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তখন আমাদের সমচ্ছেদ এককের পরিমাণটাও কি হবে? বৃদ্ধি পাবে। ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেলে সমচ্ছেদ এককের পরিমাণও কি হয়? বৃদ্ধি পায়। পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেলে, স্থির বা স্থায়ী ব্যয় বৃদ্ধি পেলে, ব্যয় বৃদ্ধি পেলে সমচ্ছেদ একক বৃদ্ধি পাবে। আর আয়ের পরিমাণটা যদি বৃদ্ধি পায়, আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে সমচ্ছেদ একক হ্রাস পাবে। আয় মানে কোনটা? বিক্রয় মূল্য। আয় মানে কোনটা? বিক্রয় মূল্য। যখন আমাদের বিক্রয় মূল্যের পরিমাণ বৃদ্ধি পাবে, বিক্রয় মূল্যের পরিমাণ বৃদ্ধি পেলে তখন আমাদের সমচ্ছেদ এককের পরিমাণ কি হবে? হ্রাস পাবে বা কমে যাবে। তাহলে বিক্রয় মূল্যের সাথে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দুর পরিমাণ, সমচ্ছেদ এককের পরিমাণ হ্রাস পাবে। আর যখনই ব্যয় পরিবর্তনশীল বা স্থির বা স্থায়ী বৃদ্ধি পেলে সমচ্ছেদ একক বৃদ্ধি পাবে। সো এই কনসেপ্টটা আশা করি এখন সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আশা করি এই পর্যন্ত বুঝছি সবাই। ওকে, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 2 শেষ করলাম। আমরা আর একটা অঙ্ক করব, করে আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করব। আসেন কোশ্চেন নাম্বার 3, গাণিতিক সমস্যা, প্রশ্ন নাম্বার হচ্ছে 3। 3 নাম্বার প্রশ্নে আমাদেরকে 2টা অঙ্ক সমাধান করতে হবে। তবে এই 2টা প্রশ্ন আগে যেই অঙ্ক 2টা করলাম তার চাইতে একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে। তবে আশা করি আমরা আগের অঙ্কগুলোর মতো এগুলো বুঝে ফেলতে পারবো ইনশাল্লাহ। আসেন বিসমিল্লাহ বলে শুরু করি। প্রথমেই আমরা কোশ্চেনটা পড়ে দেখি কি বলা আছে। মিজানুর সাহেব, তার একটা বুটিক্স হাউস আছে। বুটিক্স হাউসের মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ, অর্থাৎ যে মানটা উপরে বসাইতে হয়, স্থায়ী ব্যয়ের পরিমাণ এখানে কত? 3 লক্ষ টাকা। স্থায়ী ব্যয় 3 লক্ষ। তারপর প্রতিটা পোশাক তৈরিতে তার পরিবর্তনশীল ব্যয়, যার পরিমাণ বলা আছে হচ্ছে 300 টাকা। পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ হচ্ছে 300 টাকা বলে দেওয়া আছে। আর উনি হচ্ছে পণ্যটার বিক্রয় মূল্য নির্ধারণ করছে। বিক্রয় মূল্য কত টাকা ধরছে উনি? 400 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 400 আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 300। এবার আমাদের প্রশ্নে কিসের পরিমাণ বের করতে হবে সেটা আসলে আমরা নির্ণয় করি। স্যার প্রশ্নে তো চিপসের প্যাকেটের পরিমাণ নির্ণয় করতে বলছে। স্যার আগের অঙ্কে যে 10,000 একক বের করছি, ওই 10,000 এককই হচ্ছে কি? বিক্রিত এককের পরিমাণ। 10,000 একক বিক্রয় করলে তখন আপনার পরিবর্তনশীল ব্যয় 12 টাকা হলেও আপনার লাভও হবে না, ক্ষতিও হবে না। মোহনা আফরিন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আগের যে অঙ্কটা করছি আমরা গ নাম্বার অপশনে, সেখানে উত্তর ছিল 10,000 একক। 10,000 একক কেন হয়েছে? কারণ পরিবর্তনশীল ব্যয়টা বৃদ্ধি পাইছে। আর পরিবর্তনশীল ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন আপনার সমচ্ছেদ বিন্দু হয়ে যাবে 10,000 একক। তখন 10,000 এককে লাভ ক্ষতি কিছুই হবে না। তাহলে তখন 10,000 একক আপনাকে বিক্রয় করা লাগবে। আশা করি ক্লিয়ার। আসেন পরবর্তী প্রশ্ন খেয়াল করি। পরবর্তী প্রশ্ন আমরা ঠিক 8টা বা 9টা বাজার 5 মিনিট আগে ইনশাল্লাহ ক্লাস শেষ করে ফেলবো। খেয়াল করি প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন। ক নাম্বারে বলছে মিজানুর সাহেবকে 40,000 টাকা মুনাফা করতে মোট কতটি পোশাক বিক্রয় করতে হবে? তাহলে এখানে আমাদের প্রত্যাশিত মুনাফা 40,000, আমাদেরকে বিক্রয়ের এককের পরিমাণ বের করতে হবে, প্রয়োজনীয় বিক্রয় একক। তাহলে ক নাম্বার প্রশ্ন যদি আমরা করি সমাধান, ক নাম্বার প্রশ্নে আমরা বের করব প্রয়োজনীয় বিক্রয় একক। প্রয়োজনীয় বিক্রয় একক, কারণ প্রশ্নে আমাদের একটা কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত মুনাফার মান দেওয়া আছে। যখন প্রত্যাশিত মুনাফার মান থাকবে তখন আমরা এই প্রয়োজনীয় বিক্রয় এককের সূত্র ব্যবহার করব। ওকে,
ওকে, আসেন সমাধান করি আমাদের অঙ্কটা। প্রয়োজনীয় বিক্রয়ের একক, উপরে মান বসাবো কিসের, স্থির বা স্থায়ী ব্যয়, যার পরিমাণ হচ্ছে 3 লক্ষ। উপরে লিখব হচ্ছে আমরা 3 লক্ষ টাকা। তারপর নিচে কিসের পরিমাণ আসবে, নিচে আসবে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য ছিল 400 আর আমাদের পরিবর্তনশীল ব্যয় ছিল কত, 300। আর যেহেতু আমরা বিক্রয়ের একক বের করতে চাই, কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত মুনাফা দেওয়া আছে, সেই প্রত্যাশিত মুনাফাটা উপরের মানের সাথে আমরা যোগ করে দেখাবো। তাহলে আমাদের প্রত্যাশিত মুনাফা কত, 40,000 টাকা। তাহলে 3 লক্ষ এর সাথে আপনি 40,000 টাকাকে যোগ করে দেখাবেন। প্রত্যাশিত মুনাফা এইটা স্থির ব্যয়ের সাথে যোগ হবে। মোহাম্মদ মিরাজুল ইসলাম স্যার, এই চ্যাপ্টারের বেসিক, স্যার এই চ্যাপ্টারের বেসিকটাই আলোচনা করে অঙ্ক সমাধান করতেছি, এবং এই চ্যাপ্টারের বেসিক কিছু আলোচনা সেটা আপনারা মেইন বইয়ের মধ্যে পাবেন, এবং গুরুত্বপূর্ণ অংশটাই ক্লাসে আমি আলোচনা করছি। আশা করি ক্লিয়ার। আসেন অঙ্কটা সমাধান করে উত্তরে পৌঁছাই। 3 লক্ষ আর 40,000 যোগ করলে 3 লক্ষ 40,000 টাকা, আর নিচে বিয়োগফল হচ্ছে আমাদের 100। 3 লক্ষ 40,000 আর হচ্ছে ডিভাইডেড বাই 100, কাটাকাটি যদি করি, একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, কাটাকাটি করে দিলাম, তাহলে থাকতেছে কত আর 34। 34-এর পরে দুইটা শূন্য, 34-এর পরে দুইটা শূন্য, তার মানে কত, 3,400 একক। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কত, 3,400 একক। এই দেখেন উত্তর মিলছে আমাদের, 3,400 একক। তার মানে 3,400 একক পোশাক যদি আপনি বিক্রয় করেন, তাহলে আপনার কত টাকা মুনাফা অর্জিত হবে, 40,000 টাকা মুনাফা অর্জিত হবে। তাহলে 40,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে কি পরিমাণ পোশাক বিক্রি করতে হবে, 3,400 একক পোশাক বিক্রয় করতে হবে। ক্লিয়ার সবার কাছে? ওকে, এবার আসেন পরবর্তী অঙ্ক যেটা আমরা করব। পরবর্তী অঙ্কটা খ নাম্বার প্রশ্ন। এইটা বেশ ঝামেলাপূর্ণ, তবে একটু যদি মনোযোগ দেন তাহলে আশা করি এটাও সমাধান করে ফেলতে পারবেন। দেখেন এই খ নাম্বার প্রশ্নে কি বলছে, মিজানুর সাহেব যদি 5,000টি পোশাক বিক্রয় করে, তার মানে ওনার বিক্রয়ের একক দেওয়া আছে কতটা, 5,000টা পোশাক উনি বিক্রয় করবে, এবং টার্গেট হচ্ছে 5,000 পোশাক বিক্রয় করে উনি 70,000 টাকা মুনাফা অর্জন করতে চায়। তাহলে ওনার বিক্রয়ের একক হচ্ছে 5,000, 5,000 হচ্ছে কিসের পরিমাণ, বিক্রয়ের একক, এবং এই 70,000 টাকা হচ্ছে কি আমাদের প্রত্যাশিত মুনাফা। তাহলে এখানে আমাদের বিক্রয়ের একক দেওয়া আছে, প্রত্যাশিত মুনাফা দেওয়া আছে। তাহলে বের করতে হবে এটা কি, বের করতে হবে এখানে, তবে প্রতিটি পোশাক কত টাকা দরে বিক্রয় করতে হবে, অর্থাৎ আপনাকে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য কত হয় এইটা প্রশ্নে বের করতে হবে। একক প্রতি বিক্রয় মূল্যের মান জানতে চাইছে। আশা করি কোশ্চেনের বেসিকটুকু পড়ে বুঝতে পারছেন কি বের করতে হবে, কি কি দেওয়া আছে, কি বের করতে হবে। বিক্রয়ের একক 5,000, প্রত্যাশিত মুনাফা 70,000, বিক্রয় মূল্যটা বের করা লাগবে। আসেন এই অঙ্কটা সমাধান করব কিভাবে, আমরা আগে সূত্র লিখি, দেন তারপরে আমরা কোশ্চেনটা সমাধান করব। খ নাম্বার অঙ্কের জন্য আমরা পুরো সূত্রটাই লিখি। আমাদের সম্পূর্ণ সূত্র যেটা, সেটা ছিল আমাদের প্রয়োজনীয় বিক্রয় একক। এই সূত্র প্রয়োজনীয় বিক্রয় একক, এটা নির্ণয় করার সূত্র আমরা যেটা জানি সেটা হচ্ছে উপরে কিসের পরিমাণ, স্থায়ী ব্যয়, আর স্থায়ী ব্যয়ের সাথে যোগ হয় কোনটা, যোগ হয় হচ্ছে প্রত্যাশিত মুনাফা। স্থায়ী ব্যয়ের সাথে যোগ হবে প্রত্যাশিত মুনাফা, আর ডিভাইডেড বাই নিচে কি লিখতে হবে, নিচে লিখবেন আপনি একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের বিয়োগফল। যেহেতু এটা লাস্ট অঙ্ক, আমি পুরো সূত্রটা একটু লিখলাম, আপনারা একটু লিখে নেওয়ার চেষ্টা করেন। আসেন এখানে মান যদি বসাই, এখানে শুরুতেই বিক্রয়ের একক অঙ্কে দেওয়া আছে কত একক, 5,000টি, মানে 5,000 একক। তাহলে আমাদের বিক্রয়ের একক হচ্ছে 5,000 সমান দাগ কেটে উপরে স্থায়ী ব্যয়, কোনো পরিবর্তন নাই, যা বলছিল প্রশ্নে স্থায়ী ব্যয় কত, 3 লক্ষ, লিখলাম স্থায়ী ব্যয়ের পরিমাণ হচ্ছে 3 লক্ষ, তার সাথে যোগ প্রত্যাশিত মুনাফা। খ নাম্বার প্রশ্নে আপনার প্রত্যাশিত মুনাফা কত, 70,000 টাকা মুনাফা অর্জন করতে চাই। তাহলে 3 লক্ষ সাথে যোগ মুনাফা হচ্ছে 70,000 লিখলাম,
ডিভাইডেড বাই নিচে একক প্রতি বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যের মান যেটা প্রশ্নে দেওয়া ছিল 400 টাকা, এইটা কিন্তু বসাইলে হবে না, এখানে একবার নতুন একটা বিক্রয় মূল্য আসবে। সো বিক্রয় মূল্যের মানটাই আমরা বের করব। এখানে লিখে রাখলাম হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, যা ছিল তাই থাকবে। পরিবর্তনশীল ব্যয় কত ছিল? 300 টাকা। এই লিখলাম হচ্ছে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 300। এবার দেখেন আমি যে মানটা বসাইছি দেখতে কিছুটা বিদঘুটে আপনার কাছে মনে হইতে পারে, এবং এই অঙ্কটা ঝামেলাপূর্ণ এই কারণেই এখানে বিক্রয় মূল্য নতুন করে বের করা লাগবে। আসেন কিভাবে করি আমরা। আপনারা অবশ্যই আড়াআড়ি বা বজ্রগুণের সাথে পরিচিত। এই পাশের উপরেরটা এই পাশের নিচেরটা, আর এই পাশের উপরে আর এই পাশের নিচের গুণ করা লাগে। তো আমরা যদি গুণ করি তাহলে আমাদের এখানে 5000 এর সাথে গুণ করে এই পুরা বিষয়টা, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস কত আছে এখানে 300, এই পুরাটাকে 5000 সাথে গুণ দিয়ে নিলাম। আর সমান দিলে এই পাশের উপরের যে দুইটা জিনিস 3,70,000 এর যোগফল হচ্ছে 3,70,000 লিখলাম। আশা করি বুঝছি বিষয়টা। আড়াআড়ি গুণ করলাম। তারপর এখান থেকে আমরা যেই কাজটা করতে পারি, এই যে 5000 সমানের এই পাশে কি গুণ, তাহলে সমানের ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী লাইন লিখি এইরকম যে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে 300 সমান ওই পাশে যে 3,70,000 দেওয়া আছে, এই 5000 ওই পাশে গেলে কি হবে? গুণের পরিবর্তে ভাগ হয়ে যাবে। আসেন এবার আমরা এই 3,70,000কে 5000 দিয়ে ভাগ করে নির্ণয় করি এখানে ভাগফলটা কত আসে। 3,70,000কে 5000 দিয়ে সবাই একটু ক্যালকুলেটরে ভাগ করে দেখার চেষ্টা করেন। 3,70,000কে 5000 দিয়ে ভাগ করেন, 3,70,000কে 5000 দিয়ে ভাগ করেন। ক্যালকুলেটর ছাড়া যদি করতে পারেন বেশি ভালো, যদি আপনার ক্যালকুলেটর প্রয়োজন হয় ক্যালকুলেটর দিয়েই করেন, কোনো সমস্যা নাই। 3,70,000কে 5000 দিয়ে ভাগ করবেন, কত আসে মান? কত আসে মান? মান আসবে হচ্ছে 74। আর মুখে মুখে যদি করতে চান খেয়াল করেন এখানের উপর থেকে 1 2 3 1 2 3 শূন্য কাটাকাটি করে দিলাম। আর 370কে কত দিয়ে ভাগ? 5 দিয়ে। 5 দিয়ে 37-এর মধ্যে ভাগ করলে 5 7 35 নামবে বিয়োগফল 2 আর 0 20 4 5 20, মানে 370কে 5 দ্বারা ভাগ করলে কত আসে? 74। মুখে মুখে পারলে ভালো, নাহলে ক্যালকুলেটর দিয়ে করেন। এবার অঙ্কের লাস্ট ফিনিশিং লাইন। সুতরাং আমাদের তো বিক্রয় মূল্য বের করার দরকার। আসেন বিক্রয় মূল্য বের করি। কিভাবে? এই যে -300 এইটা সমানের ওই পাশে গেলে কি হবে? যোগ। ওই পাশে কত আছে রেজাল্ট? 74। 74-এর সাথে যোগ হবে কত? এই 300। -300 ওই পাশে গেলে যোগ হয়ে গেল। তাহলে 300 আর 74 সমান আমাদের একক প্রতি বিক্রয় মূল্য কত হবে? 374 টাকা। 374 টাকা। তাহলে 374 টাকা যদি আপনার পণ্যের বিক্রয় মূল্য হয়, তখন আপনি 5000টা পোশাক বিক্রয় করে 70,000 টাকা মুনাফা করতে পারবেন। তাহলে 70,000 টাকা মুনাফা অর্জন করতে হলে 5000টা পোশাক বিক্রয়ের মাধ্যমে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য নির্ধারিত হচ্ছে কত টাকা? 374 টাকা। বিক্রয় মূল্য ছিল আগের অঙ্কে কত? 400। বাট এখানে আপনি নতুন একটা বিক্রয় মূল্য বের করছেন যার পরিমাণ 374, এবং এখানে নির্দিষ্ট পরিমাণ বিক্রয়ের একক এবং নির্দিষ্ট পরিমাণ মুনাফার পরিমাণ দেওয়া ছিল, আর কত টাকা দরে বিক্রয় করতে হবে সেই বিক্রয়ের মূল্যই অঙ্কে বের করতে বলছে। উত্তর 374 টাকা। এই অঙ্কটা একটু জটিল, তারপরে আশা করি সবাই বুঝতে পারার কথা। একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারছেন কি না। যদি বুঝে থাকেন বেশি ভালো, অথবা ক্লাস শেষ হয়ে যাচ্ছে এখনই, আপনি এখনই পড়া থেকে না উঠে অঙ্কটা আরেকবার একটু যদি মনোযোগ সহকারে খেয়াল করেন তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন। যোগ বিয়োগ গুণ ভাগটা ক্যালকুলেটর দিয়ে করেন, তাহলে আশা করি অঙ্কটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। তো আমাদের আজকের ফিনান্স ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। যারা যারা ক্লাস করলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যারা আমাদের এইচএসসি 26-এর কামব্যাক কোর্সে বা এইচএসসি 27-এর মিশন A+ ব্যাচে ভর্তি হয়েছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এবং যারা যারা এখনও ভর্তি হবেন কি হবেন না দুশ্চিন্তায় আছেন, পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে জাস্ট একটু আত্মবিশ্বাস নিয়ে, একটু আস্থা ভরসার জায়গা নিয়ে, যে এই মানুষগুলোকে, এই মানুষটার পরে আপনি 1 ঘন্টা ধরে দেখলেন
যদি আমার পড়াটা যদি আপনি বুঝে থাকেন, এইভাবেই যদি আপনি শিখতে চান, তাহলে নির্দ্বিধায় আপনি আমাদের এডুকেশনের এইচএসসি 26-এর কামব্যাক কোর্সে বা 27-এর মিশন এ প্লাস ব্যাচে ভর্তি হতে পারেন। যদি আমি আপনাকে বুঝায় থাকি, যদি আমি আপনাকে পড়ায় থাকি, যদি এই পড়াটা আপনার বোধগম্য হয়, নিজে ভর্তি হন এবং অন্যদেরকে ভর্তি হতে উৎসাহিত করেন। কারণ আপনাদের দিন শেষে টার্গেট একটাই হওয়া উচিত, বোর্ড পরীক্ষাতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করা এবং প্রত্যেকটা বিষয়ের কনসেপ্টগুলো ক্লিয়ার করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে আমাদের এই ফিনান্স ক্লাসটা হয়, আর হচ্ছে শুক্রবার শনিবার 2 দিন হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, রবিবার সোমবার হয়ে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ক্লাস। আজকে মঙ্গলবার ফিনান্স পাচ্ছেন, আগামীকাল বুধবার হবে হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাস, আর বৃহস্পতিবারে পাবেন আপনারা মার্কেটিং ক্লাস। সপ্তাহের 7 দিন রাত 8টায় কমার্সের ফ্রি ক্লাস এডুকেশনের পেজে। জাস্ট আমরা এই বছরের এইচএসসি 25-এর যে রেজাল্টের বিপর্যয়টা ঘটছে, এইটা আমরা 26 ব্যাচের সাথে হোক, এটা দেখতে চাই না। এজন্যই সারা বাংলাদেশের কমার্সের স্টুডেন্টের জন্য আমরা কন্টিনিউ বিগত প্রায় 1 মাস যাবত আমরা ফ্রি ক্লাস নিয়ে যাচ্ছি, যাতে কিছুটা উপকার যাতে আপনাদের আসতে পারি আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রি ক্লাসগুলো নিয়মিত করেন এবং দ্রুত পেইড ব্যাচে ভর্তি হয়ে আপনার A+ নিশ্চিত করার লক্ষ্যে সামনে এগিয়ে চলুন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।